শ্রীমঙ্গল। সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ আর চা বাগানের স্বর হচ্ছে এই স্বপ্নের শ্রীমঙ্গল। চারিদিকে সবুজের সমারোহ, দেখে মনে হবে যেন সবুজে মুড়ানো এক অন্যরকম চিত্রকর্ম। চা বাগান, কুয়াশা ভেজা পাহাড় আর ঠান্ডা বাতাসে এখানে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। পাহাড়, অরণ্য আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। শ্রীমঙ্গল হচ্ছে ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বপ্নের জায়গা। তাই তো হাজারো পর্যটক শ্রীমঙ্গলের সৌন্দর্য অন্বেষণ করার জন্য প্রতিদিনই এখানে ঘুরতে আসেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, নূরজাহান টি স্টেট, শমশেরনগর গল্ফ মাঠ, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, মণিপুরি পাড়া ও স্থানীয়দের জীবনের রং দেখতে এবং শ্রীমঙ্গলের বিখ্যাত সেই 7 রঙের চায়ের স্বাদ নিতে। তাই তো অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে আমি ছুটে চলেছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। বাস এবং ট্রেন এই দুইভাবেই যাওয়া যায় শ্রীমঙ্গলে, তবে বাসের চেয়ে ট্রেনে করে শ্রীমঙ্গলে যাওয়াই বেশি আরামদায়ক। শ্রীমঙ্গলের উদ্দেশ্যে প্রতিদিন 4টি করে ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায়। সকাল 6:30-এ আমাদের ট্রেন ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিদায় 6টায় আমি পৌঁছে যাই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আর অপেক্ষা করতে থাকি ট্রেনের জন্য। আমার মতো সবাই এখানে যার যার ট্রেনের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসে শ্রীমঙ্গলগামী পারাবত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে করে আজকে আমি যাচ্ছি শ্রীমঙ্গলে। যাওয়ার সময় ট্রেন থেকে প্রকৃতির যে সৌন্দর্য দেখা যায় সেটা সত্যি অসাধারণ। শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই দেখতে পেলাম সারি সারি চা বাগান। ট্রেন থেকে চা বাগানের সৌন্দর্য দেখে সত্যি আমি অভিভূত হয়ে গেছি। ছোট ছোট টিলার উপর সবুজের চাদর বিছানো চা বাগান আর চা শ্রমিকদের কর্মযোগ্য একটু পরপরই চোখে পড়ছিল। ট্রেনের জিগজিগ শব্দ, বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, আঁকাবাঁকা বয়ে চলা নদী আর কিছুক্ষণ পরপরই ছোট ছোট টিলার উপরে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যায় শ্রীমঙ্গলে। দীর্ঘ ট্রেন যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম সবুজে মোড়ানো শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে পা রাখা মাত্রই যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো এখানকার শান্ত পরিবেশ। চায়ের সুবাস আর ঠান্ডা হাওয়ার মিশ্রণে এক অদ্ভুত শান্তি লাগে এইখানে। লোকজন সহজ সরল আর অতিথিপরায়ণ। আজকে এখান থেকেই শুরু হবে আমার এইবারের শ্রীমঙ্গল অভিযানের গল্প। স্টেশনে নেমেই একটা অটোরিকশা নিয়ে পৌঁছে যাই হোটেলে। এরপর পানসি রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করে বেরিয়ে পড়ি লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখার উদ্দেশ্যে। আজকে আমার সাথে আছে আলামিন এবং সাব্বির। আমরা একটা অটোরিকশা রিজার্ভ করি সারাদিন ঘুরে বেড়ানোর জন্য। আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা চা বাগানের মাঝখান দিয়ে গেছে। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, অনেক ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করছে এখানে। আমরা যেহেতু আসছিলাম এখানে সকালের দিকে, তারপরে আমরা হোটেলে চেকিং করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাচ্ছি। আর যাওয়ার পথে যে এরকম একটা রাস্তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। মানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা যে একটা প্রশান্তি অনুভব করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন আসবেন এখানে তখন আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এখানকার যে একটা পরিবেশ। লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার এই রাস্তাটা সত্যি অসাধারণ। এই রাস্তার ঠান্ডা সতেজ বাতাস আপনার হৃদয়ের সকল ক্লান্তি দূর করে দেবে নিমেষেই। পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে বড় বড় গাছপালা আর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে এক অন্যরকম মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে এইখানে। দুই পাশে ঘন বন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে। শ্রীমঙ্গল শহর থেকে এইখানে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। চলে আসছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঢোকার প্রবেশ পথ। এখান দিয়ে এখন ভিতরে যাব।
এইখানে এসে গেটের সামনেই এই বানরটাকে দেখতে পেলাম। আপনারা যারা ইতিমধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই বানরটাকে এইখানে দেখেছেন। আমি এখানে এসে সামনাসামনি এই বানরটাকে দেখতে পারবো কিংবা ছুঁয়ে দেখবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। এই যে দেখতে পাচ্ছেন একটা বানর, এটা এখানেই থাকে সব সময়, আপনারা আসলে দেখতে পারবেন। এই যে সুন্দর একটা বানর, কাউকে কিছু বলে না এটা, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। আর আপনারা আসলে এটাকে বিরক্ত না করার চেষ্টা করবেন, দেখতে দেখতে পেলে শুধু আদর করবেন একটু, আমি উঠে গেছি না এই কারণেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে যাব। 115 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করি প্রায় 1250 একর বিস্তৃত এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। এটি বাংলাদেশের অন্যতম গণবন এবং প্রকৃতি প্রেমীদের জন্য স্বপ্নের জায়গা। প্রবেশ করার সাথে সাথেই রাস্তার দুই পাশে বিশাল আকার বড় বড় এই গাছগুলো দেখতে পেলাম। দেখে মনে হচ্ছিল যেন অতিথিদের স্বাগত জানানোর জন্যই এই গাছগুলো এইখানে দাঁড়িয়ে আছে। তো চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আর এখানে এই যে ঢুকলি বিশাল বড় বড় গাছ দেখা যায়, মানে এটা কি গাছ এটা আমি নিজেও জানি না। এটা কি গাছ আলামিন? হ্যাঁ আচ্ছা, এই যে ভিতরে প্রবেশ করছি, ভিতরে প্রবেশ করার পরে এই যে বিশাল বড় বড় গাছ দেখা যায়, এটা আমি নাম জানি না এই গাছগুলোর নাম কি। তবে এখানে আসলে আপনারা বানর দেখতে পারবেন, বিভিন্ন পাখি আছে, পাখির শব্দ শুনতে পারবেন। এই যে আমি অলরেডি শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি ডাকাডাকি করতেছে। আর এখানে খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশ, মানে আপনাদের আসলে অবশ্যই এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই যে আমার সামনে যদি দেখাই, এই যে দেখেন কি একটা নিস্তব্ধ একটা জায়গা, চারিদিকে শুনশান নীরবতা, শুধুমাত্র পাখিদের ডাক শোনা যাচ্ছে এখানে। লাউয়াছড়া বনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর নীরবতা, আর সেই নীরবতার মধ্য থেকে ভেসে আসে বিভিন্ন পাখির ডাক আর পাতা ঝরার শব্দ। এছাড়া বিরল প্রজাতির উল্লুক, বানর, সরীসৃপ আর অসংখ্য গাছগাছালিও রয়েছে। তবে লাউয়াছড়ার সবচেয়ে জনপ্রিয় প্রাণী হচ্ছে উল্লুক। ভাগ্য ভালো হলে হাঁটতে হাঁটতেই দেখা পেয়ে যেতে পারেন গাছের ডালে দুলে থাকা এই সুন্দর প্রাণীগুলোকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই জায়গাটা বেশ জনপ্রিয়, কারণ এইখানেই 1955 সালে হলিউডের সেই বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং করা হয়েছিল। এছাড়া বনের মাঝখান দিয়ে ট্রেন দেখার অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য পর্যটকরা এখানে ঘুরতে আসেন। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন এদিক দিয়ে চলে গেছে, আর এই রেল লাইনের এইখানেই অনেকগুলো ছবি করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডেজ, এই ছবিটা এখানে করা হয়েছিল। আমার আছে জল নামে আরেকটি ছবি করা হয়েছিল এই রেল লাইনের উপরে। এই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই যে আমার আছে জল 2008 সালের দিকে শুটিং করা হয়েছিল এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই যে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই বানরকে কলা খাওয়াচ্ছে। চলো, এই যে পিছনেই দেখা যাচ্ছে বানর, মানে যেই কলা দিচ্ছে তার কাছেই বানর চলে আসছে। সবাই কলা খাওয়াচ্ছে বানরকে। দেখি আমি একটা নিলাম, দেখি কি অবস্থা। এই যে আমি একটা দেই কলা। বানর কলা খাইতেছে। যাক, এখন ভিতরের দিকে যাই, দেখি ভিতরে কি আছে। অনেক সময় পার করছে এদিকে, বনের মাঝখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি। দুই পাশ দিয়ে হচ্ছে এই জঙ্গল, মাঝখানে হচ্ছে এই যে মাটির রাস্তা। এই যে মাঝখান দিয়ে হচ্ছে মাটির রাস্তা, এখান দিয়ে যে মানুষ লোকজন এখানে আসা যাওয়া করতেছে, ঘুরে বেড়াচ্ছে এখানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গাছ, আর এটার নাম হচ্ছে লোহা কাঠ। মানে এত বড় গাছ, আর এই লোহা গাছ যে এত বড় হয়, এত মোটা হয়, সেটা আগে আমার জানা ছিল না। দেখেন বিশাল বড় গাছ। এই গাছ দিয়েই কিন্তু বাড়িতে যে সকল দরজা তৈরি করা, দরজার চৌকাঠ তৈরি করা হয়, সেটা কিন্তু এই গাছের কাঠ থেকেই, মানে এই গাছ থেকে সংগ্রহ করে তারপরে বাড়ি নির্মাণের জন্য যে সকল চৌকাঠ লাগে সেটা এই গাছ থেকে সংগ্রহ করা হয়। এই যে দেখেন অনেক বহু বছরের পুরনো একটা গাছ, এটা হচ্ছে এই বাগানে সংরক্ষণ করা আছে। যে এটা এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আর এই বাগানটা 1997 সালের দিকে
ঘোষণা করা হয়, স্বীকৃতি দেওয়া হয় জাতীয় উদ্যান হিসাবে। আর এই বাগানটা প্রায় 1250 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে আসলে মানে আপনারা 2-3 ঘন্টায় ঘুরে দেখতে পারবেন কিনা সন্দেহ, কারণ বিশাল বিশাল জায়গাটা অনেক বড়। তো আপনারা আসলে যে রেলগেটটা আছে, রেলগেটের এখানে এসে আপনারা ঘুরে তারপর চলে যেতে পারেন, কারণ ভিতরে সবগুলো জায়গায় হচ্ছে এরকমেরই বড় বড় গাছপালা দিয়ে পরিপূর্ণ। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন বড় বড় গাছপালা। আর এই বাগানে আসলে অবশ্যই আপনারা কিন্তু বড় বড় গাছপালা দেখার পাশাপাশি পাখিদের যে একটা কিচিরমিচির এবং নীরবতা, সেটা আপনারা ফিল করতে পারবেন এখানে আসলে। এই যে আমার 2 বন্ধু, এরা এখানে ছবি উঠাতে ব্যস্ত। কি অবস্থা আলামিন, তোমার এখানে এসে কেমন লাগতেছে? তুমি যে আসলে এখানে, তোমার অনুভূতি কি? ছবি উঠাইতেছ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো এবং আবার আসতে চাই। এই বাগানে ঘুরে তোমার কেমন লাগতেছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাব্বির ভাই? বাট আমার বাগানে একটা জিনিসই খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সেই লোয়া কাঠ। আমার লাইফে ফার্স্ট টাইম লোয়া কাঠ জীবিত অবস্থায় সামনাসামনি দেখাটা আমার একটা গর্বের বিষয়। আমি কখনো এত বড় লোয়া কাঠ গাছ দেখি নাই সামনাসামনি। এই যে এটাই হচ্ছে লোহা গাছটা, এই যে এখানে যেটা একটু আগে আপনাদেরকে বললাম, এই যে অনেক দামি বিশাল বড় একটা লোহা গাছ আর কি। অনেক দামি একটা কাঠ। নেক্সট ডে আবার যদি আসি তাহলে আবার এখানে দেখা হবে। তো এরপরে আমরা যাব হচ্ছে চা বাগানে। এরপরে চা বাগানে গিয়ে আবার দেখা হবে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। শ্রীমঙ্গলের সবুজে ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান চা বাগান। কথিত আছে মুঘল সম্রাজ্ঞী নূরজাহান বেগমের নাম অনুসারেই এই চা বাগানের নামকরণ করা হয়েছে। এ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। পরবর্তীতে নূরজাহান টি স্টেটের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।